রেলওয়ে জেনারেল সায়েন্সের খুব একটা ভাইটাল সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের আজকে ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করছি। তো কোশ্চেন শুরু করার আগেই আমি একটা কথা বলে দিই। ধরো তোমাদের যদি এরকম একটা সুবিধা দেওয়া হয় যে পরীক্ষার আগেই তোমরা কোশ্চেন পেপার পেয়ে গেলে, তাহলে কেমন হয়? তো আমি এখন তোমাদের যে সমস্ত কোশ্চেন বা অ্যান্সার লেখাবো প্রত্যেকটাই সেরকমই কোশ্চেন অ্যান্সার, মানে ভেবে নাও যে তোমরা পরীক্ষার আগেই কোশ্চেন পেয়ে গেছো। তো প্রত্যেক কটা জিনিস আমি বোঝাবো, খাতা আর পেন নিয়ে একদম রেডি হয়ে যাও। একদম প্রত্যেক কটা জিনিস নোট করতে থাকবে আর লিখতে থাকবে, বুঝতে বুঝতে এখনই সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে ফিজিক্সের ফার্স্ট ক্লাস। ফিজিক্স, এই ফিজিক্স ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আগে প্রথমে জানতে হবে। ফিজিক্স ওয়ার্ডটা নেওয়া হয়েছে গ্রিক ওয়ার্ড ফুসিস থেকে। ফিজিক্স ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রিক ওয়ার্ড ফুসিস থেকে। এই ফুসিস কথাটাই অর্থ কি? গ্রিকে এই ফুসিস কথাটা কি নামে পরিচিত? ফুসিস কথার অর্থ হচ্ছে নেচার। ফুসিস কথার অর্থ হচ্ছে নেচার। তো তাহলে কি দাঁড়ালো? যে স্টাডি অফ নেচার অ্যান্ড ন্যাচারাল ফেনোমিনা is called physics. বুঝা গেল? একদম ইজি। এরপর যে ফিজিক্স, এই ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? ফাদার অফ ফিজিক্স বলা হয় নিউটনকে। এক্স্যাক্টলি, আইজ্যাক নিউটন। একদম পড়তে পড়তে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে, একদম ইজি ভাবে সব শেখাবো। স্যার আইজ্যাক নিউটনকে বলা হয় ফাদার অফ ফিজিক্স। ঠিক আছে, তো এই আইজ্যাক নিউটন যেই বুকটা লিখেছিলেন, সেই বুকটার নাম কি? সেই বুকটার নাম হচ্ছে বুকটার নাম কি? বুকটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। বুকটার নাম কি? প্রিন্সিপিয়া। ওকে, এই বুকটা কখন লেখা হয়েছিল? 1687 সালে। 1687 সালে। যা যা দিচ্ছি প্রত্যেক কটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরে রাখো প্রত্যেক কটাই আমি তোমাদের কোশ্চেন একবারে হাতে দিয়ে দিচ্ছি। কোন সেটে এইটা কোশ্চেন আসবে, কোন সেটে এইটা কোশ্চেন আসবে, কোন সেটে এইটা কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রত্যেক কটাই কোশ্চেন আসবে, একদম ধরে রাখো তোমাদের পুরো হাতের মধ্যে কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি পরীক্ষার আগে। ঠিক আছে, তো ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? আইজ্যাক নিউটন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো চ্যাপ্টারটাই মুখস্থ হয়ে যাবে। ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? ফাদার অফ ফিজিক্স বলা হয় স্যার আইজ্যাক নিউটনকে বলা হয়। বুক কি? বুক হচ্ছে প্রিন্সিপিয়া। কখন লেখা হয়েছিল? 1687 সালে। এই যে বুকটা লেখা হয়েছিল প্রিন্সিপিয়া, এর মধ্যে কি লেখা আছে? এই বুকটার মধ্যে কি লেখা আছে? কি সম্বন্ধে লেখা আছে? এই বুকের মধ্যে লেখা আছে ফোর্স আর গ্র্যাভিটেশন সম্বন্ধে। এই বুকের মধ্যে এই দুটো চ্যাপ্টার লেখা আছে, ফোর্স আর গ্র্যাভিটেশন। সমস্ত ফর্মুলা এর মধ্যে, এই দুখানা বইয়ের মধ্যেই আছে। ঠিক আছে, এই যে আপেল পড়েছিল সেইটা হচ্ছে গ্র্যাভিটেশন, আর এখানে যে নিউটনের তিনখানা ফোর্স। ঠিক আছে, তো আমরা অত ডিপে যাব না, ডিপে যাওয়ার দরকার নেই। যা যা আমি তো বলেছি, যা যা কোশ্চেন আসবে শুধুমাত্র সেই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এই বুকের মধ্যে কি আছে? শুধু প্রিন্সিপিয়া বুকের মধ্যে ফোর্স আছে আর গ্র্যাভিটেশন, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ফিজিক্স, ফাদার অফ ফিজিক্স তো আইজ্যাক নিউটনকে বলা হয়। ঠিক আছে, এটা গ্রিক ওয়ার্ড ফুসিস থেকে নেওয়া হয়েছে সবকিছু কথা, কিন্তু এই ফিজিক্স এই ওয়ার্ডটা কে সর্বপ্রথম দিয়েছিল? ঠিক আছে, এই ওয়ার্ডটা সবার প্রথম দিয়েছিলেন অ্যারিস্টটল। কে দিয়েছিলেন? অ্যারিস্টটল। সবার প্রথম কে দিয়েছিল? অ্যারিস্টটল। কখন দিয়েছিল? ইন 350 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট। ওকে, বোঝা গেল?
আচ্ছা, এটা তো হয়ে গেল ফাদার অফ ফিজিক্সও আমরা শিখে ফেললাম, আর ফিজিক্স ওয়ার্ড কে দিয়েছিল সেটাও শিখে ফেললাম। কিন্তু ফাদার অফ ফিজিক্স, ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? ঠিক আছে, ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স বলা হয় সিভি রমনকে। ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে সি ভি রমন। ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? সিভি রমনকে, ডক্টর সিভি রমনকে বলা হয়। ঠিক আছে, একে কেন বলা হয়? ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ কিসের জন্য পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য? রমন এফেক্টের জন্য। রমন এফেক্ট কখন পেয়েছিল? 1930 সালে। কখন পেয়েছিল? 1930-তে। ওকে, কোশ্চেন গুলো দেখে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা কোশ্চেন একটা সেটে এখান থেকে কোশ্চেন আসবে, তো একটা সেটে এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমি এটা মুছে ফেলছি। প্রত্যেকটা নোট করতে করতে থাকবে, একদম একেবারে এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখলেই সম্পূর্ণ একদম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো বই দেখার, বই পড়ার কিচ্ছু করার দরকার নেই। এই ভিডিওটা দেখে পরীক্ষা দিতে চলে যাবে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, কোশ্চেনও হয়ে যাচ্ছে, অ্যান্সারও হয়ে যাচ্ছে, একদম টেনশন দরকার নেই। এবার আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব, ফার্স্ট ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ইউনিটস। মেজারমেন্ট অফ ইউনিটস, এই চ্যাপ্টারটা ফার্স্ট আমরা পড়াশোনা করব। তো মেজার করাটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে সব থেকে বেশি জরুরি জিনিস। কারণ আমি একটা গ্লাসের মধ্যে যদি কাউকে জল দিই, তো সেইটা জলটা কতটা দিলাম সেটা কিন্তু মেজার করা সম্ভব নয়। যদি মেজার করা সম্ভব, অর্থাৎ যদি মেজার না বলি তাহলে কতটা জল দিলাম সেটা বলা সম্ভব নয়, তাই তো? তো যে কোনো জিনিস আমাদের আশেপাশে যা দেখছি সব কিছুই আমাদের মেজার করা সম্ভব, আর মেজার করতে হয়। ঠিক আছে, তো আমরা যা জিনিস মেজার করা যায়, যা জিনিস আমরা দেখছি সব কিছুকে মেজার করা যায়, আর যা জিনিস মেজার করা যায় সব কিছুকে কি বলা হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন কি আসতে পারে? এখান থেকে আসতে পারে অল দ্য থিংস is which is measurable. All the things which are measurable is called, কি বলা হয় বললাম এক্ষুনি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, আমরা যার চোখের সামনে দেখছি সবকিছুই মেজার করা যায়, আর যা মেজার করা যায় প্রত্যেকটাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, ক্লিয়ার একদম? আচ্ছা, কোন জিনিস বলো তো, কোন জিনিস মেজার করা যায় না? এমনও তো জিনিস আছে যেগুলো মেজার করা যায় না। কোন জিনিস মেজার করা যায় না? একটু বুদ্ধি খাটিয়ে বলো দেখি। মেজার যেগুলো করা যায় না সেগুলো হচ্ছে লাভ অ্যান্ড ফিলিংস, ইমোশনস। এগুলো কোনোদিনও মেজার করা যায় না। ঠিক আছে, বাকি যা তুমি দেখতে পাচ্ছ সবকিছুই কিন্তু মেজার করা যায়। ওকে, আচ্ছা, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, এটা কোনো পরীক্ষাতে আসবে না, এটা ওই জন্য মুছে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তো এটা খালি বোঝার জন্য আমি বললাম যে শুধুমাত্র মানে এইগুলো জিনিস ছাড়া বাকি সবকিছু পৃথিবীতে যা আছে প্রত্যেকটা জিনিস মেজার করা যায়, আর প্রত্যেকটা জিনিসকে যেগুলো মেজার করা যায় সেগুলোকে আমরা কি বলি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এইটুকু অবধি ক্লিয়ার? তো এগুলোর একটা কিছু এক্সাম্পল আমরা দিই নি। তো এক্সাম্পল কি হবে? সবকিছুই হবে, তাই তো? সবকিছুই বলতে সবকিছু, লেন্থ, ওয়েট, ভলিউম, এগুলোর কোনো শেষ নেই। এগুলো মিলিয়ন্স বিলিয়ন্স হয়ে যাবে। ওকে, মিলিয়ন্স বিলিয়ন্স কোয়ান্টিটি হয়ে যাবে।
এগুলো হয়ে গেল কি লেন্থ, ওয়েট, ভলিউম, তারপর এনিথিং, যে কোনো কিছু, সব কিছু কি এগুলো মিলিয়ন্স বিলিয়ন্স হয়ে যাবে, এতগুলো আছে। তো এই যে মিলিয়ন্স বিলিয়ন্স আছে, এগুলোকে আবার আমরা দুভাগে ভাগ করেছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলো কি যেগুলো মেজার করা যায় সেগুলোকে কি বললাম, ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো। এগুলো তাহলে সবকিছু হচ্ছে মিলিয়ন্স বিলিয়ন্স, এগুলো কি, এগুলো সবকিছু ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি একে দুভাগে ভাগ করা যায়, একে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডেরিভেটেড কোয়ান্টিটি। ওকে, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুভাগে ভাগ করেছি, সেটা একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ডেরিভেট। ওকে, এই যে ফান্ডামেন্টাল আর ডেরিভেট, এই ফান্ডামেন্টালের মধ্যে মাত্র 7খানাকে রেখেছি, এই ফান্ডামেন্টালের মধ্যে মাত্র 7খানাকে রেখেছি, আর বাকি যত মিলিয়ন্স বিলিয়ন্স আছে বাকি সবকটাকে এই ডেরিভেটের মধ্যে ফেলেছি আমরা, ঠিক আছে। 7খানা আছে এই ফান্ডামেন্টালে, বাকি সবকিছু আছে এই ডেরিভেটের মধ্যে, ঠিক আছে। এই 7খানার হেল্প নিয়ে, এই 7খানার হেল্প নিয়েই আমরা এই ডেরিভেটেড গুলোকে তৈরি করি, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো যে 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি আছে এবং সেগুলোর হেল্প নিয়ে ডেরিভেটেডের কি করে তৈরি করা হচ্ছে সেগুলো শিখবো। এই প্রসেসটা যদি তুমি একবার শিখে নিতে পারো তাহলে তোমার আর ইউনিটসে কোনোদিনই কিচ্ছু আটকাবে না, ঠিক আছে। সেটা ডাইমেনশনাল ফর্মুলা হোক কি যাই হোক না কেন, বা যে কোনো নিউমেরিক্যালস হোক না কেন, সমস্ত কিছু আমরা শিখে ফেলবো, ঠিক আছে। তো আমি এবার সবকিছু মুছে দিচ্ছি, দিয়ে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোকে লিখবো এবার। ওকে, তো আমরা এই 7খানা যে ডেরিভেট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, কটা বললাম, 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। এই 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি আছে এগুলো আমরা একটু দেখে নিই। তো সবার প্রথমে হচ্ছে লেন্থ, লেন্থ লেন্থ লেন্থ, তারপর আছে কি মাস, তারপর কি আছে টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওকে, কি কি আছে, 1 নম্বর লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এই কটা, এই 7খানা আছে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিট গুলো কি কি, লেন্থ, লেন্থ আমরা কি দিয়ে ডিনোট করি, যে কোনো জিনিস লেন্থ মেজার করি কি দিয়ে, লেন্থ মেজার করি মিটার, একে আমরা এর শর্ট ফর্ম এম লিখি, তাই তো। মাস, মাস কিসে করি, কিলোগ্রাম অর্থাৎ কেজি। ওকে, তারপর টাইম, টাইম হচ্ছে সেকেন্ড অর্থাৎ সেকেন্ড, একে এস দিয়ে ডিনোট করি। টেম্পারেচার, টেম্পারেচার কিসে নেব, টেম্পারেচার নেব হচ্ছে কেলভিনে, কেলভিন, একে কি দিয়ে ডিনোট করি, কে দিয়ে ডিনোট করি। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, একে এ দিয়ে ডিনোট করি। আচ্ছা, লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি কি, ক্যান্ডেলা, ক্যান্ডেলা, একে কি সিডি, সিডি। আচ্ছা, ক্যান্ডেলা, লুমিনিয়াস ইন্টেন্সিটি, ঠিক আছে। এই যে ক্যান্ডেলা, এগুলো দিয়ে কি মেজার করা হয় একবার বলতে পারবে চিন্তা ভাবনা করে, এই লুমিনিয়াস ইন্টেন্সিটি এটাতে কি মেজার করি আমরা, এগুলো দিয়ে আমরা আলোর তীব্রতা মেজার করি, ঠিক আছে। এখানে একটা নোট করে লিখে নাও, এটা দিয়ে কি মেজার করি, আলোর তীব্রতা, আলোর তীব্রতা,
আলোর তীব্রতা মেজার করি, ঠিক আছে। অর্থাৎ এই যে টিউব লাইটটা এখানে জ্বলছে, এটা কতটা উজ্জ্বলভাবে জ্বলছে সেগুলো মেজার করার জন্য আমরা কি এই লুমিনিয়াস ইন্টেন্সিটি অর্থাৎ ক্যান্ডেলা এই ইউনিটটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এটা কি? এটা হচ্ছে মোল। মোল বানান হচ্ছে MOLE, এর সংকেত হচ্ছে MOL, শুধু ইটা হবে না, ঠিক আছে। এই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল এটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? এটা ব্যবহার করি হচ্ছে আমরা কেমিস্ট্রিতে। এটা ব্যবহার করি 1 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, ঠিক আছে। এই সমস্ত এলিমেন্টের ইউনিট হিসেবে এই মোলটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। তো এখনই আমরা প্রত্যেকটা মুখস্থ করে নিই। 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, সেগুলো হচ্ছে কি লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনিয়াস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তার ইউনিটগুলো কি কি? তার এককগুলো হচ্ছে মিটার, লেন্থের মিটার, মাস হচ্ছে কেজি, টাইম সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, যেগুলো হচ্ছে কি যেটা দিয়ে কি মাপা হয়? আলোর তীব্রতা মাপা হয়। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এর মোল, যেটা দিয়ে কি মাপা হয়? এটা দিয়ে ওই অক্সিজেন হাইড্রোজেনের ওই কতটা অণু ওখানে হাইড্রোজেন আছে, কতটা অণু অক্সিজেন আছে সেইগুলো মেজার করা হয়। এগুলো ইউজিং কেমিস্ট্রিতে করা হয়, ঠিক আছে। যখন কেমিস্ট্রি পড়বো তখন এটা আরো ভালো করে শিখবো, ঠিক আছে। এই 7খানা মনে রাখলে বাকি সমস্ত বাকি যে মিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স বিলিয়ন্স আছে সমস্ত ইউনিটস আমরা বানিয়ে নিতে পারবো, ঠিক আছে। এবার কি করে বানাচ্ছি সেগুলো আবার একটু খেয়াল করি, ঠিক আছে। এবার এটা হয়ে গেল 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাদ দিয়ে বাকি যেগুলো মিলিয়ন্স বিলিয়ন্স ট্রিলিয়ন্স আছে আমরা অতগুলো তো শিখবো না। যেগুলো হচ্ছে কি বললাম একটু আগে, যেগুলো পরীক্ষায় আসবে আমি তো শুধুমাত্র সেগুলোই কোশ্চেন দেবো, ঠিক আছে। মানে ভেবে রাখো তোমার হাতে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, অত গভীরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যা যা কোশ্চেন আসবে সেগুলো একদম এক্স্যাক্ট আমি সেই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, ওকে। তো মিলিয়ন্স বিলিয়ন্স এর মধ্যে মাত্র 9-10টা 8-9-10টা মতো আমরা শিখলেই সেখান থেকে আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে। তো সবার প্রথমে হচ্ছে ভলিউম। ভলিউম, ঠিক আছে। তো ভলিউমের ফর্মুলা কি কেউ কি যা বলতে পারবে? ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে L ইনটু বি ইনটু এইচ, তাই তো? মানে কি লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটে গুণ করলে আমরা ভলিউম পাই, ঠিক আছে। কি করে বানাচ্ছি আমরা দেখে নাও। এটা কি বানাচ্ছি? আমরা শিখছি ডেরিভেট কোয়ান্টিটি শিখছি কি করে আমরা বানাচ্ছি। লেন্থ, ব্রেথ এন্ড হাইট, ওকে। তো লেন্থ, কোনো কিছু লেন্থ কি দিয়ে মেজার করব আমরা? কোনো কিছু লেন্থ আমরা মেজার করব হচ্ছে মিটার দিয়ে, তাই তো? কোনো অসুবিধা নেই, মিটার দিয়ে। আচ্ছা, ব্রেথ, প্রস্থ, লম্বা তো আমরা মিটার দিয়ে করলাম, প্রস্থ কি দিয়ে মাপবো? প্রস্থটাও মিটার দিয়ে মাপবো, তাই না? তো প্রস্থটা মাপবো সেটাও হচ্ছে মিটার দিয়ে মাপছি, ঠিক আছে। আবার উচ্চতা, হাইট কি দিয়ে মাপবো? ফিতে দিয়ে মাপবো, সেটা মিটারেই মাপবো, তাই না? তো সেটাও আমরা মিটারেই মাপছি, ওকে। তো 3খানা এম চলে আসলো, 3খানা এম অর্থাৎ কি এম কিউব। তাহলে ভলিউমের ইউনিট এম কিউব, মিটার কিউব পেয়ে গেলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো কিভাবে পেলাম? এবার এরিয়া, এবার কি বের করবো? এরিয়া। দেখি এরিয়াটা কি করে বের করা হয়। এরিয়া কি করে বের করি আমরা? এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, L ইনটু বি, তাই তো? তো ঠিক সেরকম ভাবে একইভাবে দৈর্ঘ্য আমরা কিসে মাপবো? দৈর্ঘ্য মাপবো আমরা মিটারে। আচ্ছা, প্রস্থ কিসে মাপবো? প্রস্থটাও তো মিটারেই মাপবো, মিটারে। তাহলে প্রস্থ বেরিয়ে গেল কত? তাহলে হয়ে গেল কত? মিটার স্কোয়ার। এরিয়ার ফর্মুলা, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে স্পিড। এরপর কি? স্পিডটা বলো। স্পিডটা কি? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাই তো? যে কোনো জিনিসের স্পিড, আমরা যে গাড়ি চালাই, বাইক চালাই, 50-তে বাইক চালাচ্ছি, 50-তে যে 50 ঘরে কাঁটাটা আছে, 50-তে বাইক চালাচ্ছি মানে কি 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে, তাই তো? 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তো ডিস্টেন্স বাই টাইম, 50 কিলোমিটার কি হয়? প্রতি 1 ঘন্টায় যাচ্ছি গাড়ি, তাই তো?
তাহলে এটা কি হয়ে গেল, ডিস্টেন্স বাই টাইম। ওকে, তো ডিস্টেন্স এই ডিস্টেন্স আমরা কি দিয়ে মাপবো, যে কোনো জিনিসের ডিস্টেন্স কি দিয়ে মাপবো, ডিস্টেন্স অবভিয়াসলি মিটার দিয়ে মাপবো, তাই না? এত মিটার ডিস্টেন্স, 50 মিটার ডিস্টেন্স, তাই তো, 5000 মিটার ডিস্টেন্স, 5000 মিটার ডিস্টেন্স, এরকম ডিস্টেন্স মিটার দিয়ে মাপবো। টাইম কি দিয়ে মাপবো, টাইম হচ্ছে সেকেন্ড দিয়ে মাপবো, তাই না? কিলোমিটার হলে ঘন্টায়, মিটার হলে সেকেন্ড দিয়ে মাপবো। তো ব্যাস হয়ে গেল, মিটার পার সেকেন্ড। এইভাবে লেখো একই ব্যাপার, মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের স্পিডের ইউনিট। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আসছে আমরা ভেলোসিটি। যা দিচ্ছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার এগুলো ডাইরেক্টলি কোশ্চেন আসে না, কিন্তু এগুলো থেকে কিভাবে কোশ্চেন আসে সেগুলো এবার দেখাবো। ঠিক আছে, এগুলো জিনিসগুলো না শিখলে আমরা পরে ডাইমেনশনাল ফর্মুলাগুলো তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্যই আমি এগুলোকে এইভাবে শিখিয়ে দিচ্ছি, ইউনিট তৈরি করা শিখিয়ে দিচ্ছি আজকে তোমাদের। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট 8-9টা সেগুলোই শুধুমাত্র দেবো, বাকি মিলিয়ন্স আমাদের জেনে লাভ নেই। ঠিক আছে, আমরা এমনি তো পিএইচডি করতে যাবো না, আইআইটি করতেও যাচ্ছি না কিছুতে। ঠিক আছে, তো ভেলোসিটি কি দিয়ে মাপবো, ভেলোসিটি হচ্ছে আমরা ভেলোসিটি মাপি হচ্ছে আমরা কি দিয়ে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোর মধ্যে পার্থক্য কি, এইখানটা একটু শিখে নাও। তো এই ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, এই দুখানার মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক আছে, এই দুখানার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের একটু অনেক কনফিউজ করে দেয়। তো এই জিনিসটা একটু হালকা করে আমরা শিখে নিই। হ্যাঁ, ধরো আমরা 20 মিটার গেলাম সোজা, তারপর 10 মিটার উপরে গেলাম, আবার ডান দিক ঘুরে আবার 20 মিটার গেলাম। ঠিক আছে, তো তাহলে এর ডিস্টেন্স কোনটা হবে, ডিস্টেন্স হবে 20 10 20, অর্থাৎ 20 প্লাস 10 প্লাস 20। ওকে, কত হচ্ছে 50। আমরা টোটাল 50 মিটার গেলাম, এটা হচ্ছে ডিস্টেন্স হবে। ঠিক আছে, এটা কি হবে, ডিস্টেন্স হবে। আর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেস মানে হচ্ছে শর্টকাট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট মানে কি, শর্টকাট। এইখান থেকে ঠিক এই বরাবর লাইন টানবো, ঠিক আছে, যা মেজারমেন্ট আসবে সেটাই হবে তার ডিসপ্লেসমেন্ট, কি হবে, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কথার অর্থ কি, শর্টকাট রাস্তা, শর্টকাট। ওকে, এটা যখন আবার এই চ্যাপ্টারটা করাবো তখন আবার এই বিষয় নিয়ে আমি ফুল ডিসকাশন করে নেব। ওকে, তো ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, তো এর এবার ইউনিটটা আমরা শিখব, তাই তো। তো ডিস্টেন্স এটা শর্টকাট, যদি ডিসপ্লেসমেন্ট শর্টকাট রাস্তা সেটা শর্টকাট হলেও আমরা সেটা মিটার দিয়ে না মাপবো, আবার টাইমটা কিসে মাপবো, সেকেন্ডে। তো সেম মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাক্সেলারেশন। এরপর কি, অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনটা আমরা কিভাবে মাপবো, অ্যাক্সেলারেশনের হচ্ছে ফর্মুলা কি, মনে রাখতে হবে, চেঞ্জ ইন ভেলোসিটি। ঠিক আছে, কি বললাম, চেঞ্জ ইন ভেলোসিটি, বাই টাইম। ঠিক আছে, অ্যাক্সেলারেশনটা কি বললাম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে, চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ একটা ইনিশিয়াল স্পিড থেকে একটা ফাইনাল স্পিডে আমরা যখন যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে শুরু করলাম। আমরা যখন বাইক চালাই, ঠিক আছে, বাইক ধরো যখন আমরা স্টার্ট দিচ্ছি,
জিরো থেকে স্টার্ট করছি, দিয়ে কিছুক্ষণ পর গিয়ে সেটা কততে গেল, সাপোজ আমরা 40 গিয়ে 40 হচ্ছে ফাইনাল স্পিডে আমরা নিয়ে গেলাম। তো প্রত্যেক মুহূর্তে কত করে বাড়ছে সেটার ক্যালকুলেশনকে অ্যাক্সিলারেশন বলা হয়। ঠিক আছে, তো এটা কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ওকে, তো চেঞ্জ ইন ভেলোসিটি, এবার এটাকে কি করে বানাচ্ছি খালি তুমি দেখো। চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ এখানে ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম আছে, তাই তো। ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম আছে, আবার পুরোটা বাই কি আছে, এখানে একটা টাইম আছে, তাই তো। তো তাহলে এখানে কি দাঁড়ালো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই ডিসপ্লেসমেন্ট আমরা কি দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি। টাইম কি দিয়ে মাপি, সেকেন্ড দিয়ে মাপি। আর নিচে একটা আবার টাইম আছে, তাই তো, সেটা কি দিয়ে মাপবো, সেকেন্ড দিয়ে মাপবো, তাই তো। তো তাহলে কত দাঁড়ালো, ফাইনাল রেজাল্ট আমাদের কত দাঁড়ালো, তাহলে ইউনিটটা মিটার পার, এখানে কটা সেকেন্ড আছে, দুটো সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দিয়ে মাপি। তো এটা কিভাবে বের করলাম সেটা এবার বুঝতে পেরে গেছো, শিখে গেছো। মিটার পার সেকেন্ড স্কোয়ার গেল। এইবার আমরা কি মাপ করবো, এবার হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের আগে আমরা ফোর্সটা দেখে নিই। ফোর্স, ফোর্স, ফোর্স কিভাবে করব, ফোর্সের ইউনিট কি, ফোর্সের ইউনিট হচ্ছে, ফোর্স আমরা কি দিয়ে করি, নিউটনের সেকেন্ড ল কি বলছে, নিউটনের সেকেন্ড ল বলছে F ইকুয়ালস টু ma, তাই তো। F ইকুয়ালস টু ma, অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো। এই মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো যাই হোক, মাস, মাস যে কোনো কিছুর মাস আমরা কি দিয়ে মাপি, যে কোনো কিছুর মাস আমরা কি দিয়ে মাপবো, মাস মাপবো হচ্ছে কেজিতে। ফান্ডামেন্টালে দেখো লিখেছি একটু আগে, ফান্ডামেন্টাল যেখানে 7খানা লিখিয়েছিলাম সেখানটায় দেখো মাস, মাস কিসে লিখেছিলাম, কেজিতে লিখেছিলাম। মাস কিসে লিখেছিলাম, কেজিতে লিখেছিলাম। আর অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি, অ্যাক্সেলারেশন কি আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। কেজি, মাসের জন্য হলো কেজি, এই যে মাসের জন্য হলো কেজি, অ্যাক্সেলারেশন হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, দিয়ে কি দাঁড়াচ্ছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্সের ইউনিট যদি জিজ্ঞাসা করা হয় কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুব পরীক্ষায় আসে, খুব বললাম তো, যা যা দেখাচ্ছি সবকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ফোর্সের ইউনিট কি দাঁড়ালো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কিভাবে বের করলাম দেখে শিখে গেলাম। ফোর্সের আরেকটা ইউনিট আছে, ঠিক আছে, এটা অথবা আরেকটা ইউনিট যেটা হচ্ছে কি নিউটন। ঠিক আছে, বুক প্রিন্সিপিয়া, নিউটনের লেখা বুক কি নাম, প্রিন্সিপিয়া। সেখানে কি সম্বন্ধে লেখা আছে, ফোর্স আর গ্র্যাভিটি সম্বন্ধে লেখা আছে, তাই তো। তো ওই ফোর্স আর গ্র্যাভিটি, তো সেই ফোর্স, এই ফোর্সের ইউনিট ওই নিউটন লিখেছিল বলে বললো যে না, তাহলে আমি যখন লিখেছি তাহলে এর ইউনিটটা আমার নামেই হোক এই নিউটন। ওই জন্য কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আমরা ক্যালকুলেশন করব। কিন্তু পরীক্ষা আবার অনেক সময় নিউটনটাও জিজ্ঞাসা করে, অপশানে থাকে, তখন নিউটনটাও আমরা লিখে আসবো। ঠিক আছে, হয়ে গেল। একদম ছেকে ছেকে কোশ্চেন দেবো, এমন কোশ্চেন দেবো যে একটা সেটে এখান থেকে কোশ্চেন, তো সেকেন্ড আরেকটা সেটের পরেরটা থেকে কোশ্চেন, যা কোশ্চেন সমস্তটাই হচ্ছে পরীক্ষায় আসবে। এমন একটা কোশ্চেন এমন থাকবে না যে ফেলে দেওয়ার মতো, এটা পড়ার দরকার নেই। ওকে, এরকম টাইপের কোনো জিনিস আমরা দেবই না, প্রোভাইড করবোই না। যা যা আসবে পরীক্ষায় শুধুমাত্র সে কটাই দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে এতটা ছেকে মনে হয় কোথাও তোমরা পাবে না, কোনো বুকসে পাবে না, কোথাও তোমরা পাবে না, এতটা ছাঁটা প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সট, এবার ওয়ার্কের দিকে এগিয়ে যাই। ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ককে কিভাবে খুঁজবো, ওয়ার্ককে, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যখন আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটা পড়বো তখন এই সমস্ত জিনিসগুলো শিখবো। এখন আপাতত মুখস্থ করে নাও, ওয়ার্ক হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ফোর্স আমরা কি দিয়ে মাপবো, একটু আগে শিখলাম ফোর্সের ইউনিট কি বেরিয়েছিল, ফোর্সের ইউনিট কি বেরিয়েছিল, কেজি, কেজি
মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই বেরিয়েছিল তো ফোর্সের ইউনিট। আচ্ছা ডিসপ্লেসমেন্টের কি বেরোবে, ডিসপ্লেসমেন্টের হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইউনিট কি, শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা কি দিয়ে মাপবো, মিটার দিয়ে মাপবো। তো তাহলে এর ইউনিটটা কি হয়ে গেল, এখানে কি আছে দুটো মিটার আছে না, তো তাহলে এটা কেজি মিটার স্কোয়ার হয়ে যাবে, তাই তো আমরা এটা কেটে দিলাম। তাহলে ওয়ার্কের ইউনিট কি দাঁড়ালো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কত ইজি লাগছে না, ইউনিটগুলো কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইগুলো মুখস্থ রাখলে আমার ইউনিটও তৈরি হয়ে যাবে, আবার কি ডাইমেনশনাল ফর্মুলাও মুখস্থ হয়ে যাবে। এরপরে আমরা ডাইমেনশনাল ফর্মুলার দিকে এগোবো। এখানে আর কয়েকটা আছে জাস্ট, আর দুটো মতো আছে, আমরা দেখে নিই। ঠিক আছে, ওয়ার্ক হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে ইম্পালস। ইম্পালস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে লাখ টাকার প্রশ্ন বলতে পারো আর কি। ইম্পালস, ইম্পালসকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইম্পালসকে হচ্ছে সেম একই ভাবে ফোর্স ইনটু টাইম, ফোর্স ইনটু টাইম দিয়ে আমরা লিখি। তো ফোর্সের আবার কি, ফোর্সের কি শিখলাম একটু আগে খাতার মধ্যে, একটু আগে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ফোর্সের। এর সাথে কি করব, এর সাথে আমরা টাইমটাকে গুণ করব, তাই তো। তো সময়টাকে যখন গুণ করব তখন কি হবে, এইটার সাথে একটা এস কেটে যাবে না, দেখো তো ভালো করে, আমি এটাকে ভালো করে লিখে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। কেজি মিটার বাই সেকেন্ড ইনটু সেকেন্ড, তাই তো, সেকেন্ড স্কোয়ার আছে মানে সেকেন্ড ইনটু সেকেন্ড গুণ সেকেন্ড, তাই তো। এবার এই এস কেটে গেল, তাহলে ফাইনাল অ্যান্সার কত বেরোলো, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো। ফাইনাল অ্যান্সার আমাদের কত বেরোলো, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, কিভাবে বের করলাম বুঝতে পেরেছো তো, কেজি মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড গুণ এই টাইমের জন্য আবার এই সেকেন্ড দিয়ে গুণ করে কাটাকুটি করে এখানে কেজি মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। ওকে, আচ্ছা লাস্ট হচ্ছে মোমেন্টাম, যেটা পরীক্ষায় খুব আসে, মোমেন্টাম। মোমেন্টামটা কি, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, কারোর যদি প্রশ্ন থাকে যে আমরা এই যে ফোর্স ইনটু টাইম এটা কোথা থেকে জানলাম, মাস ইনটু ভেলোসিটি এটা কোথা থেকে জানলাম, এগুলো হচ্ছে কাকে বলে সেখান থেকে জানা যায়। কাকে বলে মানে সংজ্ঞা মোমেন্টাম কাকে বলে, ইম্পালস কাকে বলে, ওয়ার্ক কাকে বলে, ঠিক আছে, সেই সমস্ত সংজ্ঞাগুলো মুখস্থ রাখলেও আমরা এগুলো বের করে দিতে পারবো। ঠিক আছে, তো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, কারণ সংজ্ঞা খুব একটা বেশি যে আসে তা কিন্তু তা নয়। ঠিক আছে, যেগুলো আসে সেগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে প্রোভাইড করে দেবো, যখন যার চ্যাপ্টারটা করাবো, ওয়ার্ক পাওয়ার এনার্জির চ্যাপ্টার করাবো, তখন যেটা দরকার পড়বে আমি সেটাই তোমাদের দিয়ে দেবো, এক্সট্রা কোনো কিচ্ছু করাবো না। তোমরা এই ভিডিওটা দেখে পরীক্ষা দিতে চলে যাবে, 100% কমন পাবে, 100% মানে 100%ই কমন পাবে, সেটা 99.99 হবে না, 100%ই কমন পাবে। ওকে, তো মোমেন্টাম কি, মোমেন্টাম কাকে বলে, মাস ইনটু ভেলোসিটিকে বলা হয় মোমেন্টাম। আচ্ছা, ঠিক একইভাবেই আমরা মাসটা কি দিয়ে বের করেছি, মাস হচ্ছে কেজি। আচ্ছা, ভেলোসিটি কি দিয়ে বার করব, ভেলোসিটি ছিল কি, একটু আগে খাতায় দেখো লিখিয়েছি, মিটার পার সেকেন্ড, তাই তো। ঠিক তাহলে একইভাবে বেরিয়ে গেল কি, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো, কেজি মিটার পার সেকেন্ড, স্কোয়ারটা ভুল করে লিখে দিয়েছিলাম, কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই যে ইম্পালসের ইউনিট, ঠিক আছে, ইম্পালসের ইউনিট আর এই যে মোমেন্টামের ইউনিট সেম দাঁড়ালো না, তাই তো, ইম্পালসের ইউনিট আর মোমেন্টামের ইউনিটটা সেম দাঁড়ালো না। তো পরীক্ষায় এই কোশ্চেনটাও আসে যে সেম ইউনিট কার কার আছে, তো সেম ইউনিট কার কার আছে, ইম্পালস আর মোমেন্টামের সেম ইউনিট আছে। ঠিক আছে, আরো কিছু লিখে দিচ্ছি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি,
ঠিক আছে, সেম ইউনিট। ওয়ার্ক আর এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, যখন চ্যাপ্টারটা করাবো তখন তোমরা বুঝতে পারবে ওয়ার্ক আর এনার্জি এই জিনিসটা হচ্ছে ভাইরা ভাই। ঠিক আছে, যা ওয়ার্কের তাহাই এনার্জি। ঠিক আছে, খালি একটু চ্যাপ্টারটা বড় করার জন্য দুটো আলাদা আলাদা জিনিস দিয়েছে, বাকি কিছুই না, বাকি দুটো জিনিসই এক। ঠিক আছে, তো ওয়ার্ক আর এনার্জি সে দুটোরই হচ্ছে সেম ইউনিট, কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর একটা কিসের বললাম, মোমেন্টাম এন্ড ইম্পালসের সেম ইউনিট কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এই দুখানা হচ্ছে সেম ইউনিট, এই দুখানা মনে রাখতে হবে। ওকে, এবার আমরা এগিয়ে যাই ডাইমেনশনাল ফর্মুলার দিকে। ডাইমেনশনাল ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই। ওকে, ডাইমেনশনাল ফর্মুলা। আচ্ছা, সবার প্রথমে আসি এই ডাইমেনশনাল ফর্মুলাটা কি, হোয়াট ইজ ডাইমেনশনাল ফর্মুলা। এগুলো তো হলো জাস্ট নরমাল ফর্মুলা, ইউনিট সব আমরা শিখলাম, কার কোনটা ইউনিট কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। তো ডাইমেনশনাল ফর্মুলা কাকে বলছে আমরা? ঠিক আছে, তো ডাইমেনশনাল ফর্মুলাটা হচ্ছে যে কোনো ইউনিটকে, যে কোনো জিনিসকে আমরা এই এল এম টি, কি বললাম, এল এম টি। এল মানে লেন্থ, এম মানে মাস, টি মানে টাইম। এল মানে কি বলছি, লেন্থ, মাস, টাইম, এই তিনখানা জিনিস। এই যে কোনো জিনিসকে যদি এই এল এম টি এই তিনটে জিনিস দিয়ে যদি আমরা ডিনোট করি তাহলে তাকে বলা হচ্ছে কি ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, তাকে ডাইমেনশনাল ফর্মুলাতে বানানো হবে। এবার কি করে আমরা বানাচ্ছি সেটা একবার খেয়াল করবে। আচ্ছা, তো সেই সাতখানা যে ফান্ডামেন্টাল আমরা ইউনিট আমরা শিখেছিলাম একটু আগে, সেই সাতখানা ফান্ডামেন্টাল ইউনিটটাকে আমরা একবার লিখে ফেলি। ঠিক আছে, সাতখানা ফান্ডামেন্টাল ইউনিট কি কি ছিল, লেন্থ, তারপর কি ছিল, মাস, তারপর টাইম, তারপর টেম্পারেচার, তারপর ছিল ইলেকট্রিক কারেন্ট, তারপর লুমিনিয়াস ইন্টেন্সিটি। তারপর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে এই সাতখানা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল। ঠিক আছে, আমরা নাম্বারিংও করে দিচ্ছি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই সাতখানা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল। এবার এই সাতখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে এর আমি কিভাবে ডিনোট করে, যেমন লেন্থ ছিল হচ্ছে এম দিয়ে ডিনোট করে, মাস হচ্ছে কেজি দিয়ে ডিনোট করে, সেগুলো তো শিখিয়ে দিলাম। কিন্তু ডাইমেনশনাল ফর্মুলার ক্ষেত্রে কি দিয়ে ডিনোট করে, লেন্থকে আমরা ডিনোট করব এল দিয়ে, মাসকে আমরা ডিনোট করব এম দিয়ে, টাইমকে আমরা ডিনোট করব টি দিয়ে, টেম্পারেচারকে ডিনোট করব কে দিয়ে, কে মানে কেলভিন আর কি, ইলেকট্রিক কারেন্টকে করব অ্যাম্পিয়ার দিয়ে এ দিয়ে, লুমিনিয়াস ইন্টেন্সিটিকে করব সি ডি, সি ক্যাপিটাল স্মল ডি, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে ডিনোট করব মোল, এম ও এল। ঠিক আছে, এগুলো কিভাবে লিখতে হয়, এগুলো লেখার স্টাইলটা হচ্ছে মনে করে নাও এইভাবে। ঠিক আছে, লেখার স্টাইলটা হচ্ছে এরকম, ডাইমেনশনাল ফর্মুলা লেখার স্টাইলটাই হচ্ছে এরকম। ঠিক আছে, কেন লিখি, কি জন্য লিখি, ওগুলো অত জানার দরকার নেই, খালি যেইটুকু জেনে রেখে দাও যে ডাইমেনশনাল ফর্মুলা লেখার স্টাইলটাই হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইবার কি করে ডাইমেনশনাল ফর্মুলা বানাতে হয় সেটা শেখাই। ঠিক আছে, এখান দিয়ে মাঝখান দিয়ে আমি একটা দাগ টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হয়ে গেল, ডাইমেনশনাল ফর্মুলা বানাবো। ঠিক আছে, ডাইমেনশনাল ফর্মুলা যে কটা একটু আগে শেখালাম সেগুলোরই আবার বানাই ডাইমেনশনাল ফর্মুলা। কি করে বানাচ্ছি, সবার প্রথমে চলে আসছি আমি কাকে নিয়ে, আবার সেই এরিয়াকে নিয়ে চলে আসছি, এরিয়া। ঠিক আছে, এরিয়া দিয়ে শুরু করছি। তো এরিয়ার ফর্মুলা কি, এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, তাই তো, লেন্থ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো। তো এখানে কি দুটোই তো হচ্ছে লেন্থ মাপা হয়, দুটোই তো লেন্থ, তাই না।
একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, কিন্তু দুটোই তো লেন্থের মধ্যেই পড়ছে, তাই না? তো দুটোই যখন লেন্থের মধ্যে পড়ছে তাহলে এল ইন্টু এল, এখানে যেহেতু লেন্থকে আমরা এল দিয়ে ডিনোট করেছি, তাই না? তো তাহলে এল ইন্টু এল, তাই তো? তাহলে এটাকে কিভাবে লিখবো? এল স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলাটা কিভাবে হবে? এর ডাইমেনশনাল ফর্মুলা কি বললাম? এম এল টি, তিনটে নিয়েই আমাকে দেখাতে হবে। এম এল টি, তাহলে এম এল টি, তাই তো? এম এল টিতে এম কত হচ্ছে? এম এখানে কিচ্ছু নেই, এম হয়ে যাবে 0। এল কত হচ্ছে? এল হচ্ছে দুখানা আছে, তাহলে 2। টি কত আছে? টি কিচ্ছু নেই, 0। এবার লেখার স্টাইলটা কি বললাম? এরকম। দেখো তো, শিখতে পেরেছো? কত সোজা না? এরিয়া, তাহলে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা কি হলো? m0 l2 t0। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা ভলিউম। নেক্সট হচ্ছে ভলিউম। ভলিউমের কি আছে? ভলিউমের হচ্ছে একটু আগে শিখলাম লেন্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ঠিক একইভাবে তাহলে তিনটেই তো আমরা কিসে মাপবো? তিনটেই আমরা মাপবো হচ্ছে এল দিয়ে মাপবো, তাই তো? তাহলে এল কিউব হয়ে যাবে, তাই না? তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা কি লিখছি? ডাইমেনশনাল তাহলে ফর্মুলা লিখছি m0 l3 t0। এই এরকম হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে লেখার স্টাইল। দেখেছো কত ইজি না ডাইমেনশনাল ফর্মুলা তৈরি করে? আচ্ছা, এরপর কার তৈরি করব? এরপর তৈরি করব আমরা স্পিড। স্পিড, স্পিড, ঠিক আছে? স্পিড। এবার স্পিডেরটা কি আছে? স্পিডের হচ্ছে, স্পিড কি একটু আগে শেখালাম, ডিসটেন্স, ডিসটেন্স একটু আগে শিখেছি, ডিসটেন্স বাই টাইম, তাই তো? ডিসটেন্স বাই টাইম। তো ডিসটেন্স বাই যখন টাইম চলে আসছে, তাহলে ডিসটেন্সটা কিসে মাপছি আমরা? এখানে এল দিয়ে। ডিসটেন্স তো যে কোনো জিনিস আমরা কি দিয়ে? লেন্থ দিয়ে মাপবো তো, তাহলে এল হয়ে গেল। টাইমটা কি নেবো এখানে? টি। এল একটা বাই টি একটা, তাই তো? এর একটা নিচে বাই টি একটা, তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? এম এল টি দিয়ে প্রকাশ করতে হবে, এম এল টি দিয়ে প্রকাশ করতে হবে আমাকে এইভাবে, তাই তো? তো তাহলে এম কত আছে? এম এখানে কিচ্ছু নেই, মানে এম হয়ে যাবে 0। এল কটা আছে? এল এখানে একটা আছে, তাহলে এল 1 মাথার উপর না লিখলেও চলবে, ঠিক আছে? এই 1 এর স্কয়ার 1 লেখো, 1 এর 1 টু দি পাওয়ার 1 আমরা তো আর লিখি না, তো 1 এটা এলটা ওখানে কিছু লিখলাম না আর। আচ্ছা, টি, টি কত লিখবো? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টিটা কত লিখবো? টিটা এখানে একটাই আছে, কিন্তু নিচে আছে, তাই না? বাই আছে, তো বাই থাকলে আমরা লিখবো কি? ইনভার্সে লিখবো, ঠিক আছে? আর লেখার স্টাইল হচ্ছে এই, বাই আছে বলে এটা কিভাবে লিখলাম? ইনভার্স করে দিলাম। -1 কে কি বলা হয়? ইনভার্স বলা হয়। একদম বেসিক থেকে শেখাবো আমি, ঠিক আছে? এমন আমি একবারও ভাবছি না যে কেউ আগে থেকে একটু হলেও শিখে এসেছে। আমি মনে করে নিচ্ছি যে তোমরা আর্টস ছাড়া সায়েন্স কোনোদিনও পড়োনি, ঠিক আছে? আমি একদম সেই বেসিক লেভেল থেকে আমি একদম শুরু করছি, ঠিক আছে? তো তাহলে ইনভার্স কাকে বলা হয়? -1 কে ইনভার্স বলা হয়। তো এইটা যখন নিচে থাকে তখন ওই ওপরে তোলার জন্য কি করতে হয়? ইনভার্স 1 বসাতে হয়, ঠিক আছে? তো তাহলে স্পিডের ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়ালো? m0 l1 m0 l1 বা l t ইনভার্স। ওকে, এটা হচ্ছে স্পিডের বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইগুলো সব লেখা হয়ে গেছে তো, যে লেন্থ, মাস, টাইম, এগুলো দিয়ে কিন্তু বানাবো। তো আমি এখন মুছে ফেলছি, ঠিক আছে? এই দিকটা মুছে ফেললাম, সব লেখা হয়ে গেছে। লেখা না হয়ে গেলে ভিডিও পজ করে পুরো ভালো করে লিখে নেবে, ওকে? চলো মুছে ফেলছি আমি এটা। আচ্ছা, এরপর কি হচ্ছে? এরপরে আসছি আমরা ফোর্স। স্পিড হয়ে গেল, এবার আসছি আমরা ফোর্স। ফোর্স, হ্যাঁ, ফোর্স একটু আগেই আমরা কি শিখলাম? ফোর্সের সংজ্ঞা কি শিখলাম? ফোর্স কাকে বলে? ফোর্স হচ্ছে এম এ, তাই তো? ফোর্স হচ্ছে F ইকুয়ালস টু এম এ, হয়ে গেল। তো এম এ, এই এম এ মাস, মাস আমরা কি দিয়ে করছি? মাস আমরা কি দিয়ে ডিনোট করলাম একটু আগে? মাস আমরা ডিনোট করলাম
এম দিয়ে, তাই তো? তো তাহলে এখানে কি হবে এম। আচ্ছা অ্যাক্সেলারেশন, 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 আচ্ছা এর আগে আমরা ফোর্সের আগে আমরা অ্যাক্সেলারেশনটাকে শিখে নিই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাক্সেলারেশনটাকে শিখে নিই। অ্যাক্সেলারেশনটা আগে আমরা শিখে নিই। অ্যাক্সেলারেশন কি বলছে? অ্যাক্সেলারেশন বলছে ভেলোসিটি বাই টাইম, তাই তো? ভেলোসিটি বাই টাইম, ওকে? তো ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি, ভেলোসিটি মানে কি লেন্থ, ভেলোসিটি মানে হচ্ছে লেন্থ। তো ভেলোসিটি কি দিয়ে মাপবো আমরা? এম দিয়ে মাপবো, এল দিয়ে মাপবো, সরি এল দিয়ে। ভেলোসিটি এল বাই টি, তাই তো? এল বাই টি হচ্ছে তো। তো তাহলে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা কত হবে? এম এল টি তে কত হবে? এম জিরো এল ওয়ান টি ইনভার্স, তাই তো? আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, ভেলোসিটি হচ্ছে এল বাই টি, ভেলোসিটি হচ্ছে, ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে এল বাই টি। ভেলোসিটি কাকে বলছি? ভেলোসিটি হচ্ছে ডিসটেন্স বাই টাইম। ভেলোসিটি মানে কি একটু আগে লিখেছি, ভেলোসিটি হচ্ছে ডিসটেন্স বাই টাইম। তো ভেলোসিটি মানে হচ্ছে কি বললাম? ভেলোসিটি মানে ডিসটেন্স বাই টাইম। না ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, শর্টকাট রাস্তাটা, ঠিক আছে? ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো ডিসপ্লেসমেন্ট কিসে মাপবো? এল দিয়ে মাপবো। টাইম কিসে মাপবো? টি দিয়ে মাপবো। আবার এখানে আরেকটা টি আছে নিচে অ্যাক্সেলারেশনে, এখানে আরেকটা টি আছে, তাহলে এটাও টি দিয়ে করবো, তাই তো? তো তাহলে এখানে কি হয়ে গেল? তাহলে আমরা যখন ডাইমেনশনাল ফর্মুলায় বসাবো, ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? এম এল টি তে বসাবো। তাহলে এম কত আছে? এম কিছু নেই মানে জিরো। এল এখানে একটা আছে, এল একটা আছে মানে ওয়ান, কিছু লেখার দরকার নেই। টি কটা আছে? টি দুখানা আছে, দুখানায় নিচে আছে, তাই তো? টি দুটো আছে, দুখানায় নিচে আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু। ওই বোঝা গেছে? এইটা হচ্ছে লেখার স্টাইল, হয়ে গেল। এবার আসি আমরা ফোর্সের দিকে। তাহলে অ্যাক্সেলারেশন শিখে গেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। হ্যাঁ, এবার আমরা পুরো অত আর লিখবো না। এবার দেখো ডাইরেক্ট কি করে করছি আমরা, এখান থেকে দেখে নাও। আমাদের কিসে ডিনোট করতে হবে? এম এল টি তে প্রকাশ করতে হবে, তাই তো? এম এল টি তে প্রকাশ করতে হবে, এইভাবে লেখার স্টাইল। এবার এম এল টি কত হবে? এখানে মাস আছে, মাস এই যে একটা মাস পেয়ে গেছি আমরা, একটা তাহলে মাস রেখে দিলাম, এটা আর জিরো করলাম না, তাহলে ওয়ান হয়ে গেল। এবার অ্যাক্সেলারেশন, তাহলে এই বাকি অ্যাক্সেলারেশনটা পুষিয়ে দিই। বাকি এখানে কি এম একটা পেয়ে গেছে, এখানে জিরো আর হবে না। এল এখানে একটাই আছে, তাহলে এলও একটা হয়ে গেল। টাইম এখানে কটা আছে? টাইম হচ্ছে মাইনাস টু, তাহলে মাইনাস টু। দেখো ফোর্সের তাহলে এম এল টি মাইনাস টু, আর অ্যাক্সেলারেশন এম জিরো এল টি মাইনাস টু। ওকে, তাহলে আমরা ফোর্স আর অ্যাক্সেলারেশন শিখে ফেলেছি। ওকে, কোনো বুঝতে অসুবিধা হয়নি তো? এবার এবার নেক্সট হচ্ছে আমরা কিসের করব? ওয়ার্কের করব। ওয়ার্ক, ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক একইভাবে আমরা ডাইরেক্ট করব, এম এল টি তে প্রকাশ, এম এল টি তে প্রকাশ করব এবার ডাইরেক্ট, তাই তো? তো ফোর্স, ফোর্সের হচ্ছে ফোর্স, ফোর্সের আমরা কি পেয়েছি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা পেয়েছি তো ফোর্সের। তার সাথে কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি দিয়ে করি? এল দিয়ে, তাই তো? ডিসপ্লেসমেন্ট এল দিয়ে, মানে কি এই যা আছে সবকটা সেম হয়ে যাবে, খালি আরেকটা এল এক্সট্রা হবে। তাহলে এর উপরে ওয়ান ছিল, এখানে এটার জন্য এল আরেকটা এক্সট্রা হয়ে গেল, তাহলে এটা কি হবে? এল টু। তাহলে ওয়ার্কের তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়ালো? এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, একদম বোঝা যাচ্ছে তো? ফোর্সেরটা যা আছে সেম বসিয়ে দিয়েছি।
ফোর্সের যা আছে আমি সেম বসিয়ে দিয়েছি। একটা এখানে এল একটা ছিল, এখানে এই ডিসপ্লেসমেন্টের জন্য একটা এল এক্সট্রা নিয়েছি, তাই দুখানা এল গুণ হয়েছে, তাই L2 হয়েছিল। বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমি এই পাশেরটা মুছে ফেলছি। নেক্সট আমরা শিখবো মোমেন্টাম। মোমেন্টাম মোমেন্টাম মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টামের ফর্মুলা হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টামকে কিভাবে বলি আমরা? মাস ইনটু ভেলোসিটি। তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলা ডাইরেক্ট লিখবো আমরা mLT। তো মাস এখানে কটা আছে? মাস আছে এই একটা, তাহলে মাস হয়ে গেল। ঠিক আছে, ভেলোসিটি, ভেলোসিটি কি দিয়ে মাপি আমরা? ভেলোসিটি মাপি হচ্ছে m মিটার পার সেকেন্ড, তাই তো? মানে মিটার পার সেকেন্ড মানে L/T, তাই তো? তাহলে L ওপরে একটা হয়ে গেল, T টা নিচে আছে, মানে এখানে -1। ঠিক আছে, T টা হয়ে গেল -1 মোমেন্টাম। এবার লাস্ট হচ্ছে ইম্পালস। লাস্ট হচ্ছে ইম্পালস। লাস্ট ইম্পালস। ইম্পালসের কি? ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম। ফোর্স ইনটু টাইম। তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলা ডাইরেক্ট লিখবো। আমরা কিন্তু এর আগে এতদিন এগুলো সবাই বেশিরভাগ অনেকে কি করতো, এগুলো মুখস্থ করতো, কিন্তু এই এত মুখস্থ, এত এখানটায় কোনটাতে 0 হবে, কোনটাতে 2 হবে, এগুলো এত মুখস্থ করলেই মানে ভুল হয়ে যাবে। তাই এই সমস্ত জিনিসগুলো এইভাবে প্রসেসটা মুখস্থ করে নিলে, বুঝে নিলে, ঠিক আছে, আর কোনোদিনও একটা নম্বরও মিস হবে না। ঠিক আছে, জেনারেল সায়েন্সে মেবি 25 আছে, 25-এর 25 অ্যান্সার করে আসতে পারবে। আমার প্রত্যেকটা ক্লাস যদি ঠিকঠাক করে করো, 25-এ 25 নম্বরে একদম কমন আসবে, কারণ আমি তোমাদের আগে থেকে প্রত্যেকটা কোশ্চেন পুরো দিয়েই দিচ্ছি। ওকে, এবার কি হলো? ইম্পালসের ফোর্স ইনটু টাইম। তো ঠিক একইভাবে আমরা mLT তে প্রকাশ করব। mLT ফোর্সের কি আছে? ফোর্স এখানে আছে mLT⁻²। ঠিক আছে, তার সাথে আবার টাইম, তাই তো? টাইম। তো টাইমটা কি করে হবে? ফোর্সের হচ্ছে কি, ফোর্সের ইউনিটটা কি? m/a, তাই তো? ফোর্সের হচ্ছে কি m/a না, ma। ফোর্স হচ্ছে ma মানে হচ্ছে, ma মানে কি দাঁড়াচ্ছে? মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি আবার? অ্যাক্সেলারেশনের হচ্ছে, অ্যাক্সেলারেশন কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার হলো তো, তাহলে এখানে আরেকটা টাইম আছে, তাহলে মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড ইনটু আবার সেকেন্ড, এই সেকেন্ড কেটে গেল, তাহলে কটা? একটাই সেকেন্ড পড়ে থাকছে। তাহলে মাস এখানে একটা m থেকে গেল, l একটা থেকে গেল লেন্থের জন্য। এই যে ফোর্সে এখানে m ছিল, m অ্যাজ ইট ইজ বসে গেল, লেন্থ অ্যাজ ইট ইজ বসে গেল। এখানে হচ্ছে কি, t কটা ছিল? -2 ছিল, কারণ নিচে দুখানা t ছিল, অর্থাৎ নিচে দুখানা টাইম ছিল, কিন্তু এখানে ওপরে একটা টি গুণ করাতে এস কেটে গেল, তাহলে একখানা টি পড়ে থাকলো। তাহলে টি কত হয়ে যাবে? t⁻−1, অর্থাৎ টি ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, ইম্পালসের তাহলে কত দাঁড়ালো? mLT ইনভার্স। ওকে, তাহলে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা শেষ হয়ে গেল। ডাইমেনশনাল ফর্মুলা শেষ। এইবার আমরা আসি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কি কি আছে? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি সেগুলো আবার একটু দেখি। ডাইমেনশনাল যেভাবে শিখিয়ে দিয়েছি, এগুলো ভালো করে যদি বুঝে নাও, আর কোনোদিনও একটা কোশ্চেনও তোমার মিস হবে না। একটা কোশ্চেনও মিস হবে না। এখান থেকে 100-এ 100 অ্যান্সার করে আসতে পারবে। কোশ্চেন পুরো দিয়ে দেবো, আমি এক্সট্রা কিচ্ছু পড়াবো না। যা কোশ্চেন আসবে শুধুমাত্র সেগুলোই দিয়ে যাবো, এক্সট্রা আর একটা কিচ্ছু পড়াবো না। ঠিক আছে, যা কোশ্চেন আসবে চাকরি পাওয়ার জন্য যেটুকু দরকার, আমি শুধুমাত্র সেইটুকুই তোমাদের দেবো। আচ্ছা, এবার কি পড়া হচ্ছে? এবার পড়াবো হচ্ছে সাপ্লিমেন্টারি
কোয়ান্টিটি, যেগুলো আমরা পূরক কোণ সম্পূরক কোণ পড়তাম না, ঠিক আছে, তো ওগুলোকে কি বলে সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। যাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, ও কোনো চাপ নিয়ে লাভ নেই, আমি আছি তো, সব ইংলিশ শিখে দেবো। হ্যাঁ, এই তোমরা বাংলা শেখার দরকারই নেই এখন, তুমি এটাকে মনে করো না সাপ্লিমেন্টারি বলে, এটাকে পূরক বলে না কি বলে সেটা কিছু জানার দরকার নেই, এটাকে সাপ্লিমেন্টারি বলে, এইটুকু খালি মাথায় রেখে দাও। কি জিনিস এটা সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলেই হয়ে গেল। ওকে, তো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। আচ্ছা, এর ডাইমেনশনাল ফর্মুলা কি? এর সবসময় ডাইমেনশনাল ফর্মুলা মাথায় রাখবে m0 l0 t0, এটা হচ্ছে এর ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, আচ্ছা, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিকে দুভাগে ভাগ করা যায়। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিকে ক ভাগে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, দুই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এক হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, দুই হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, প্লেন অ্যাঙ্গেল কোনগুলোকে বলছি? প্লেন অ্যাঙ্গেল হচ্ছে এই নর্মাল একটা এরকম অ্যাঙ্গেল, ঠিক আছে, এই নর্মাল একটা অ্যাঙ্গেল, অথবা এই যে এই অ্যাঙ্গেলটা এখানে হলো থিটা, এটাকে প্লেন অ্যাঙ্গেল বলছে। কিংবা এই নর্মাল 2D, অথবা আরেকটা জিনিস হয়, সাপোজ এই যে এখানে একটা বুক আছে আর এইখানে একটা মোবাইল, ওকে, এইটা দিয়ে বোঝাচ্ছি। এইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা আসছে, অর্থাৎ এটা একটা প্লেন, আর এই যে এর স্ক্রিনটা এটা একটা প্লেন, তার এইখানটায় যে একটা প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আসছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে তোমার কি প্লেন অ্যাঙ্গেল। ওকে, এই প্লেনের উপর আছে ওই জন্য প্লেন অ্যাঙ্গেল বলা হচ্ছে। তো প্লেন অ্যাঙ্গেলের সংজ্ঞা যদি আমাকে বলা হয়, আচ্ছা, প্লেন অ্যাঙ্গেল সবসময় কি হবে? 2D হবে। প্লেন অ্যাঙ্গেল সবসময় কি হবে? 2D, অর্থাৎ 2 ডাইমেনশনাল। তো প্লেন অ্যাঙ্গেলের সংজ্ঞা কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস অর প্লেনস। ওকে, কি বললাম? ইট ইজ দ্য অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল তাহলে কাকে বলি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, এই লাইন আমরা টানলাম, এই লাইনের, অর প্লেন। প্লেন বলতে কাকে বোঝালাম? এই যে বুক আর মোবাইল দিয়ে আমি বোঝালাম, তো এই যে প্লেন ওপরটা, তো ওই প্লেন, ঠিক আছে। তো ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইন অর টু লাইনস অর প্লেন, এটাকে বলা হচ্ছে কি? প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে। তো প্লেন অ্যাঙ্গেল সম্বন্ধে কিছু কিছু আমরা যদি যে জিনিস আমরা দেখে যাই প্লেন, আচ্ছা বইটার আমি ছবিটা এঁকে দিই তাহলে সবার সুবিধা হবে। এটা হচ্ছে লাইন, আর যদি প্লেন বলি তাহলে জিনিসটা এরকম হবে, এটা হচ্ছে মোবাইল, হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমার বুক, ঠিক আছে, এটা মোবাইল, এটা বুক। তো এই যে অ্যাঙ্গেলটা সেটাই, ঠিক আছে, এটাই হচ্ছে লাইন, এটা হচ্ছে প্লেন, বোঝা গেল? এই যে আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার মোবাইল, এটা হচ্ছে ফোন, মোবাইল ফোন, PHN, ফোন, শর্ট ফর্মে লিখলাম ফোন, ঠিক আছে। আর এটা বুক, BOOK, বুক, ঠিক আছে। দেখো এখানে প্লেন অ্যাঙ্গেল হয়ে গেল। প্লেন অ্যাঙ্গেলে কয়েকটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, খালি কিচ্ছু না, এর SI ইউনিটটা মুখস্থ রাখতে হবে। প্লেন অ্যাঙ্গেলের SI ইউনিট কি? রেডিয়ান। SI ইউনিট, SI ইউনিট কি? রেডিয়ান, রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা, অনেকে কিন্তু ডিগ্রি করে দেয়, হ্যাঁ, ডিগ্রি কিন্তু একদম হবে না। ডিগ্রিটা কি? ডিগ্রি হচ্ছে আমরা নর্মাল ইউজের সুবিধার জন্য আমরা ব্যবহার করি, কিন্তু ডিগ্রি কোনো ইউনিট নয়, এটা সবসময় মাথায় রাখো। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি? প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, যাকে আমরা র্যাড, র্যাড লিখে প্রকাশ করি, ঠিক আছে, র্যাড দিয়ে প্রকাশ করি। এটা কিন্তু SI ইউনিট হচ্ছে রেডিয়ান, ব্যাস এইটুকুই।
আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু কিছু জিনিস আমি লিখিয়ে দিচ্ছি এখানে প্লেন অ্যাঙ্গেলে। এখন আমি সলিড অ্যাঙ্গেল স্টার্ট করিনি, সলিড অ্যাঙ্গেল পরে যাব, ঠিক আছে? এখন প্লেন অ্যাঙ্গেলই চলছে। তো প্লেন অ্যাঙ্গেলে কি কি শিখলাম আমরা? প্লেন অ্যাঙ্গেল কাকে বলে শিখলাম, এর ইউনিট এসআই ইউনিট, রেডিয়ান, এটা শিখলাম। আচ্ছা, আর কিছু কিছু আমি জিনিস ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেগুলো একটু নোট করে নেবে। সেগুলো কি কি নোট করবে? হ্যাঁ, পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? পাই রেডিয়ান মানে কত বললাম? 180 ডিগ্রি। ওকে, আচ্ছা 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে কত হচ্ছে? 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। ওকে, আর 1 ডিগ্রি 1 ফুল সার্কেল, 1 ফুল সার্কেল, এই ফুল সার্কেল, ঠিক আছে? এইটা 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 কত? এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে টোটাল কত? 360 ডিগ্রি। তাহলে 1 ফুল সার্কেল সমান 360 ডিগ্রি, ঠিক আছে? এগুলো খালি এগুলো একদম মুখস্থ রেখে দেবে, ঠিক আছে? আর 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান কত? 1 রেড সমান কত ডিগ্রি? 57.2958 ডিগ্রি, ঠিক আছে? এই কয়েকটা পয়েন্ট, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, 1 ফুল সার্কেল সমান 360 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 57.2958 ডিগ্রি, ঠিক আছে? এইগুলো এখান থেকে যদি নিউমেরিক্যাল কিছু এখন কোশ্চেন আসছে, তো নিউমেরিক্যাল কিছু কোশ্চেন যদি আমরা এখান থেকে দেখতে আসে, কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু দেখে নিই, ঠিক আছে? নিউমেরিক্যাল কোশ্চেন কি আসতে পারে দেখে নিই। একদম ইজি কোশ্চেন, হ্যাঁ, 2 পাই বাই 4 সমান কত ডিগ্রি? 2 পাই বাই 4 সমান কত ডিগ্রি, ঠিক আছে? একদম ইজি। 2 পাই বাই 4 ইন্টু কত হবে? 180 বাই পাই, তাই তো? এই যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তো কত হচ্ছে? 180 বাই পাই, এখানে পাই পাই কেটে যাবে, 2 দিয়ে 2, এখানে 90, তাহলে কত অ্যান্সার হলো আমাদের? 90 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা বের করি, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, সাপ্লিমেন্টারিতে দুখানা ভাগে ভাগ করেছিলাম, এক হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, এক হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এর ডাইমেনশনাল কি বলেছি? ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m0 l0 t0। কেন? এটা হচ্ছে ডাইমেনশনলেস। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে দুখানা এমন একটা জিনিসের নাম বলো যা হচ্ছে ডাইমেনশনলেস, সেটা কি হবে? প্লেন অ্যাঙ্গেল এন্ড সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল এন্ড সলিড অ্যাঙ্গেল কি? ডাইমেনশনলেস। ওকে, এই দুখানা হচ্ছে কি, লিখে নাও, নোট করে নাও, এই দুখানা প্লেন অ্যাঙ্গেল এন্ড সলিড অ্যাঙ্গেল, এই দুটো কি? ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্লেন অ্যাঙ্গেল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এবার আমরা পড়বো হচ্ছে কি সলিড অ্যাঙ্গেল, এবার আমরা পড়বো সলিড অ্যাঙ্গেল নিয়ে। ওকে, প্রচুর রিসার্চ করে এই কোশ্চেনগুলো সব বের করা হয়েছে, ঠিক আছে? মানে যা যা কোশ্চেন দিচ্ছি প্রত্যেক কটা ইম্পর্টেন্ট, প্রত্যেক, তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবে, পরীক্ষার সময় যখন এই কোশ্চেনগুলো পাবে, ঠিক আছে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কিভাবে প্রত্যেক কটা কোশ্চেন আমরা কমন পাচ্ছি, প্রত্যেক কটা কোশ্চেন এই ভিডিও থেকে কমন পাচ্ছি কিভাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। ওকে, তো ওই জন্য বলছি ভিডিওটা দেখে তোমরা খালি পরীক্ষা দিতে চলে যেও, দেখো প্রত্যেক কটা কোশ্চেন একেবারে তোমাদের কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর কি প্লেন অ্যাঙ্গেল হয়ে গেছে, এবার আমরা করব সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল কি? সলিড অ্যাঙ্গেল কিচ্ছু না, এই সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে কিচ্ছু না, এই যে এই চোঙ বানালাম, এই যে এটা কি, এই যে আমরা ঝালমুড়ি খাই না, ঝালমুড়ি ঝালমুড়ি এরকম ভাবে তো বানায় না, এখানে ঝালমুড়ি বানিয়ে দেয় এরকম ভাবে খাই। তো যাই হোক, এই যে ঝালমুড়ি বানালাম, এবার দেখো এর ভেতরে একটা কোণ আসছে না, দেখতে পেয়েছো? এখানে একটা কোণ আসছে না, এই কোণটাকেই বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে?
আমি এবার একটু এটাকে লিখে দেবো, মানে আর ওই যে প্লেন অ্যাঙ্গেল ছিল 2D, এটা হচ্ছে কি 3D, এটা হচ্ছে কি 3D, ঠিক আছে 3D। তো প্লেন অ্যাঙ্গেলের যদি আমি এখন একটা ছবি সুন্দর করে আঁকতে চাই, ধরো এই একটা গোল, ঠিক আছে, এবার এইখানে আমি কি করলাম, এইখান থেকে একটা জায়গা আমি কেটে নিলাম সেন্টার থেকে, ঠিক আছে, কেটে নিলে কেমন হবে, এই জিনিসটা এরকম হয়ে যাবে না, দাদা এরকম হয়ে যাবে তো, বোঝা যাচ্ছে? তো এইখানে যে এই অ্যাঙ্গেলটা আসলো থিটা, ঠিক আছে, এটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিটটা কি হবে? এসআই ইউনিট, সলিড অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি হবে? স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান, ঠিক আছে, এসআই ইউনিট স্টেরেডিয়ান, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা, এই থিটা বের করার ফর্মুলাটা খালি মুখস্থ রেখে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। এই থিটা, এই কোণটা আমরা এই কোণটা কিভাবে বের করব, এই থিটার ফর্মুলাটা খালি মুখস্থ রেখে দেবে, আর কিচ্ছু দরকার নেই। থিটা হচ্ছে কি এরিয়া বাই আর স্কয়ার, ঠিক আছে। তো এরিয়ার ফর্মুলাটা কি হচ্ছে? এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার বাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরিয়া এটা হচ্ছে ক্যাপ আর দিয়ে আমরা লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে ক্যাপ আর, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপ আর, ওটা হচ্ছে স্মল আর। তো এখানে এরিয়া বলতে কোন এরিয়া বোঝানো হয়েছে? এরিয়া বলতে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে এই এরিয়াটা আর এই এরিয়াটা। এবার এটা কিভাবে করব? এইখানে যে এখানে এটা তো গোল, উপরটা একটা গোল আছে তো, হ্যাঁ, এটার যদি আমরা টপ ভিউ দেখি তাহলে তো আমরা এইভাবেই দেখতে পাবো, হ্যাঁ, এইভাবে দেখতে পাবো না। তো এখানে যে এখানকার রেডিয়াসটা আছে, এখানে হবে স্মল আর, মানে হচ্ছে এই যে এই রেডিয়াসটা, এটা হচ্ছে স্মল আর, ঠিক আছে। আর এখানে ক্যাপ আর মানে এই রেডিয়াসটা, এটা হচ্ছে ক্যাপ আর। দেখো, বোঝা গেল? একদম ইজি। তাহলে আমাদের যদি এরকম কোনো একটা বৃত্ত দিয়ে দেয়, বা বৃত্ত বলতে কি একটা কোনো সলিড ফুটবল দিয়ে দেয়, বা ওই অ্যাথলেটিক্সের শর্ট পুটের যে বলগুলো, সেখান থেকে যদি কিছু একটা খাবলা মেরে এরকম চোঙ আকারে বের করে নেওয়া হয়, দিয়ে ওই অ্যাঙ্গেলটা কত বের করতে বলে, সেই অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা কি? এই ওপরে যে গোলটা আছে সেখানকার এই রেডিয়াসটা জানতে হবে, আর পুরো ওই বলের রেডিয়াসটা জানতে হবে। এই দুটো জানা থাকলে আমরা কি ওই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। কি করব? উপরের এই এরিয়াটা পাই ইন্টু আর স্কয়ার বাই নিচে ক্যাপ আর, এই দিয়ে এই ফর্মুলা বের করে দিতে পারবো, ঠিক আছে। সলিড অ্যাঙ্গেল থেকে আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল সব শেষ, যা হয়েছে এইটুকুর মধ্যে থেকে সব কমন পেয়ে যাবে। ওকে, একদম পুরো কোশ্চেন তোমাদের হাতে দিয়ে দেবো। কোশ্চেন পুরো হাতে দিয়ে দেবো। চাকরি এবার কে আটকায় আমিও দেখছি, প্রত্যেক কটা ব্যক্তিকে চাকরি পাইয়েই ছাড়বো, ঠিক আছে। যারা আমাদের সাবস্ক্রাইব করবে তাদের প্রত্যেককে আমি চাকরি পাইয়েই ছাড়বো, ঠিক আছে। চাকরি কি করে তোমরা, মানে তোমরা যদি চাও তবে চাকরি আটকাতে পারবে না। এবার তোমরা জয়েন করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা শিখবো হচ্ছে সিস্টেম অফ ইউনিট, সিস্টেম অফ ইউনিট, সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে। কত ধরনের সিস্টেম আছে আগে আমরা সেগুলো দেখি। হ্যাঁ, কত ধরনের সিস্টেম আছে ছোটবেলা থেকেই পড়ে এসেছি। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস, একটা হচ্ছে এমকেএস, ঠিক আছে। সিজিএস, এফপিএস, এমকেএস। আচ্ছা, এগুলো কি প্রথমে না, আগে কি হতো, এই নিজের দেশে বিভিন্ন দেশে এতগুলো কান্ট্রি আছে, বিভিন্ন দেশে নিজের সমস্ত সিস্টেম সব চালু ছিল, ঠিক আছে। তো এবার দেখা গেল আমরা ইন্ডিয়া থেকে ফ্রান্সে কোনো একটা মাল পাঠাচ্ছি, ঠিক আছে, তখন ইউনিটের অনেক সমস্যা হতো, ঠিক আছে। তো তার জন্য সেটাকে চেঞ্জ করে এখন কি করা হয়েছে, এসআই ইউনিট, একদম স্ট্যান্ডার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ডের জন্য এসআই ইউনিট নিয়ে আসা হয়েছে।
তো আগে প্রত্যেক কটা দেশে আলাদা আলাদা তাদের নিজস্ব সিস্টেম চালু ছিল, ঠিক আছে। যেমন সিজিএস ছিল কোন কোন দেশে ছিল সিজিএস ছিল হচ্ছে ইটালি, রাশিয়া আর জাপান। এটা ছিল কোথায় কোথায় ছিল, সরি ইটালি না, ইন্ডিয়া। সিজিএস ছিল ইন্ডিয়া, রাশিয়া আর জাপান, ঠিক আছে। আচ্ছা এফপিএস কোথায় কোথায় ছিল, এফপিএস ছিল ইউএস, ইউকে, ঠিক আছে, কানাডা, এই সমস্ত শহরগুলোর মধ্যে ছিল, ঠিক আছে, এগুলোতে ছিল এফপিএস। আর এমকেএস কোথায় ছিল, এমকেএস ছিল হচ্ছে ফ্রান্সে, ইউরোপিয়ান কান্ট্রি, যেগুলো ফ্রান্স ইউরোপিয়ান কান্ট্রিতে ছিল, ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে এইগুলো ব্যবহার করা হতো, সিজিএস, এফপিএস, এমকেএস। হ্যাঁ, তো সিজিএস পদ্ধতিতে, সিজিএস মানে সিজিএস কথাটার মানে কি, সিজিএস হচ্ছে লেন্থ, ঠিক আছে, লেন্থ, মাস আর কি টাইম। তো সিজিএস ক্ষেত্রে এই লেন্থকে কি দিয়ে ডিনোট করা হয়, সিজিএস এর লেন্থকে ডিনোট করা হতো সেন্টিমিটার, ঠিক আছে, মাসকে সি এ সেন্টিমিটার, মাসকে গ্রাম, আর টাইম এস মানে সেকেন্ড, ওকে। আচ্ছা এফপিএস এ কি করা হতো, লেন্থকে ডিনোট করা হতো ফুট, পি মাসকে করা হতো পাউন্ড, আর এস হচ্ছে সেকেন্ড। আচ্ছা ইউরোপিয়ানরা কি করতো, এমকেএস এ করতো হচ্ছে মিটার, লেন্থ কে করতো মিটার, কে হচ্ছে কিলোগ্রাম মানে কেজি, আর এটা সেকেন্ড, ঠিক আছে। তো লাস্টে এগুলো যে এত কিছু আর আলাদা আলাদা দেশের এগুলো করা যাবে না, ঠিক আছে, প্রত্যেক কটা দেশকে আলাদা আলাদা করে নিজের নিজেরটা করবে, দিয়ে আমাদের যখন এখান থেকে কোনো কিছু মাল ইন্ডিয়া থেকে ধরো পাঠানো হচ্ছে ইউরোপিয়ানে, তখন এখান থেকে আমরা সেন্টিমিটারে হিসাব করে পাঠালাম, ওরা হিসাব করতে শুরু করলো মিটারে, ঠিক আছে, তখনই তো প্রবলেমটা চলে আসবে, ঠিক আছে। আবার এখান থেকে গ্রামে আমরা হিসাব করে পাঠালাম ইউকে আবার পাউন্ডে হিসাব করছে, তখনই তো প্রবলেমটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি করলো, যে এবার বললো যে সব এগুলো বাদ দাও, একটাই সিস্টেম আমরা নিয়ে আসবো, ঠিক আছে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে কি বলেছে, এসআই পদ্ধতি নিয়েছে হচ্ছে এমকেএস সিস্টেম থেকে, ঠিক আছে, এমকেএস থেকে, অর্থাৎ এসআই তে মিটার, লেন্থ কে মিটার, মাস কে কেজি এন্ড টাইম কে সেকেন্ড দিয়ে ডিনোট করা হয়, ওকে। তো এমকেএস থেকে এসআই পদ্ধতির একদম চলন শুরু হয়েছে। আচ্ছা এই যে সিস্টেম অফ ইউনিট হলো, তো এই যে তোমাদের বললাম এক্ষুনি যে এগুলো এবার কেউ মানলো না, মেনে এবার কি করলো, এসআই পদ্ধতি আনা হলো, ঠিক আছে। এটা কে আনলো, ঠিক আছে, এমন তো না যে এই দেশ বলবে যে আমি এটা মানবো, ওই দেশ বলবে ওটা মানবো, সেটা তো হবে না, কিন্তু এটা তো একজনকে আনতে হবে, একটা ব্যক্তিকে আনতে হবে। তো সেই ব্যক্তিটা কে ছিল, ঠিক আছে, সেই ব্যক্তিটা কে ছিল সেটা এবার আমরা একটু দেখি। এটা মুছে ফেললাম, ওই ব্যক্তিটা কে ছিল, যে বললো না ভাই আমি এখন কারোর কিছু আর শুনবো না, এই এত অনেক ঝামেলা হচ্ছে, এর জিনিস ওকে পাঠাচ্ছি, ওর জিনিস একে পাঠাচ্ছি, তখন এসব ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে কি করবো, তো একটা ব্যক্তি আসলো, একদম রাজার মতো আসলো, এসে বলছে না এবার আমার কথাটাই শুনতে হবে, কারোর কথা আমি শুনবো না, ঠিক আছে। সেই ব্যক্তিটার নাম কি ছিল, সিজিপিএম, ঠিক আছে, কি ছিল, সিজিপিএম, হ্যাঁ, সিজিপিএম এর ফুল ফর্ম কি, সিজিপিএম এর ফুল ফর্ম কি, জেনারেল কনফারেন্স অন ওয়েট এন্ড মেজার, জেনারেল কনফারেন্স on weight and
মেজার, ঠিক আছে? এই একটা স্কুল, এটা হচ্ছে একটা স্কুল, এই স্কুল থেকে বলে দিল, এই ব্যক্তিটা বলে দিল যে না আমি কারো কথা শুনবো না, এবার থেকে আমার কথা সবাইকে শুনতে হবে। না আমি কি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো হচ্ছে কখন 1960 সালে। কখন করেছিল এটা? 1960 সালে কি করলো? 1960 সালে কি বললো? আমি কারোর কথা শুনবো না ভাই, ঠিক আছে? পুরো আমার অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটাই চলবে আমার কথা, সেটা হচ্ছে কি এসআই, ঠিক আছে? এসআই, এসআই এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই, ঠিক আছে? এসআই কি করলো? এই বললো যে আমি কারোর কথা শুনবো না, 1960 সালে বললো আমি কারোর কথা শুনবো না। কে বললো? জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার, এই ডিপার্টমেন্ট বললো আমি কারোর কথা শুনবো না। এবার থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটাই জিনিস মানা হবে, যেখানে লেন্থকে ডিনোট করা হবে মিটার দিয়ে, আচ্ছা ওয়েটকে ডিনোট করা হবে, কেজিতে, আর টাইম আর কি আর চেঞ্জ করবো, সব জায়গায় তো একই আছে, তাহলে সেকেন্ড দিয়ে করে ফেলি, ঠিক আছে? ব্যাস, তাহলে এই যে এসআই, এটা খেয়াল করো কার কপি, এটাকে কাকে কপি করে বানানো হয়েছে? এটা বানানো হয়েছে কপি অফ এমকেএস, তাই তো? এমকেএস সিস্টেমটা একবার খেয়াল করো, সেখানে লেন্থ মিটার, ওয়েট কেজি এন্ড টাইম সেকেন্ডেই আছে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো তো হলো এসআই কে দিয়েছে, আমরা সব শিখে ফেললাম, ঠিক আছে? এসআই কে দিয়েছে আমরা শিখে ফেললাম। কত সালে দিয়েছে? 1960 সালে দিয়েছে। কে দিয়েছে? জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার, এই ডিপার্টমেন্ট থেকে দিয়েছে, ঠিক আছে? তো তার সাথে সাথে ওই যে সিজিএসটা আমরা দেখেছিলাম না, সিজিএস এমকেএস, সিজিএস এমকেএস এফপিএস, ওগুলো কে দিয়েছিল সেটা একটু জেনে ফেলি, ঠিক আছে? ওগুলো মাঝে মধ্যে কোশ্চেনে এসে থাকে। তো ওইগুলো কে দিয়েছিল? প্রথমে আসি সিজিএস এর কথায়। সিজিএস কে দিয়েছিল? সিজিএস যিনি দিয়েছিলেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে কার্ল গস। কখন দিয়েছিল? 1832 তে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওই জন্য একে কি বলা হয়? এই জন্য একে বলা হয়ে থাকে, সিজিএস কে কি বলা হয়? সিজিএস সিস্টেম অফ ইউনিট কে কি বলা হয়? গসিয়ান সিস্টেম। কি বলা হয়? গসিয়ান সিস্টেম। পরীক্ষায় আসতে পারে গসিয়ান সিস্টেম কাকে বলা হয়? সিজিএস কে। বা সিজিএস কে কি বলা হয়? গসিয়ান সিস্টেম, ঠিক আছে? গসিয়ান সিস্টেম। আচ্ছা, এমকেএস কে দিয়েছিল? এমকেএস কে দিয়েছে? এমকেএস দিয়েছে জর্জিও, ঠিক আছে? নামটা হচ্ছে জিওভানি জর্জিও। কখন দিয়েছিল এটা? 1901 সালে, ঠিক আছে? একে কি বলা হয়? একে বলা হয় মেট্রিক সিস্টেম, ঠিক আছে? তাহলে মেট্রিক সিস্টেম কাকে বলা হয়? এমকেএস সিস্টেমকে বলা হয় মেট্রিক সিস্টেম। আচ্ছা, এবার কি বাকি থাকলো? এফপিএস কাকে বলা হচ্ছে? এফপিএস কে দিয়েছিল? এফপিএস দিয়েছিল এভারেট। কখন দিয়েছিল? 1861 সালে দিয়েছিল, ঠিক আছে? এবারে একে কি বলা হয়? একে বলা হয়, এই সিস্টেমকে বলা হয় ব্রিটিশ সিস্টেম। হ্যাঁ, তো তাহলে এফপিএস কে কি বলা হচ্ছে? ব্রিটিশ সিস্টেম। কে দিয়েছিল? এভারেট, 1861 সালে। এমকেএস কে কি বলা হচ্ছে? মেট্রিক সিস্টেম। কে দিয়েছিল? জর্জি, 1901 সালে। সিজিএস কে কি বলা হচ্ছে? সিজিএস কে বলা হচ্ছে গসিয়ান সিস্টেম। কে দিয়েছিল? কার্ল গস, 1832 সালে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস খালি মনে করে রেখে দেবে, ব্যাস হয়ে গেল। ব্যাস, তাহলে সিস্টেমের ইউনিটের চ্যাপ্টার তাহলে মোটামুটি আমাদের আজকে এখানে শেষ।
ইউনিট থেকে আর সেরকম কিছু কোশ্চেন আর আসবে না। ইউনিট চ্যাপ্টারের এই কটা জিনিসগুলো যদি তোমরা পড়ে নাও বা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে জাস্ট চলে যাও তাহলেই হয়ে যাবে। এর সমস্ত পিডিএফ আমার অফলাইন ক্লাসে দেওয়া প্রোভাইড করা হয়ে থাকে, ঠিক আছে। তার সাথে এক্সট্রা কিছু মক টেস্টও, এই চ্যাপ্টার থেকে কিছু মক টেস্টও আমার অফলাইন ক্লাসে দেওয়া হয়ে থাকে। তো তোমরা চাইলে আমার অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমার অফলাইন ক্লাস সোমবার, বুধবার আর শুক্রবার কাঁচরাপাড়াতে হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য থাকারও ব্যবস্থা এখানে হয়ে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর আমার পুরো ডিটেলস অ্যান্ড ফোন নম্বর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এই সমস্ত আমার ভিডিওগুলো দেখে পরীক্ষা দিতে চলে যাও, প্রত্যেক কটা কোশ্চেন একদম কমন পেয়ে যাবে, 100% একদম শিওর। একদম পুরো ছেকে ছেকে কোশ্চেন দিচ্ছি, প্রথম থেকেই বলে আসছি যে ভেবে নাও তোমরা যে হাতে আগে কোশ্চেন পেপার পেয়ে গেলে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট আজকে শেষ হয়ে গেল। নেক্সট এবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, দেখা যাক। আশা করি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার তোমাদের করাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।